সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ। তফসিল পরিবর্তনে রাকসু ভোট নিয়ে শঙ্কা। রোডম্যাপ নিয়ে জামায়াতের অসন্তোষ, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। অস্তিত্ব সংকটে হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী, পাড় জুড়ে দখল আর দূষণ, রক্ষায় নেই উদ্যোগ। তফসিল অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ। কিছুক্ষণ পরই শুরু হবে এবারের নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তালিকা ঘোষণা করবেন জাকসুর সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম। খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি শেষে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিকে জাকসুতে অংশ নিতে গতকাল 25 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। এ নিয়ে শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রদল মিলে জাকসু নির্বাচনে 3টি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, যেখানে ভোটাধিকার প্রয়োগ করবে বিশ্ববিদ্যালয়ের 11,919 জন শিক্ষার্থী। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাসে কুশল বিনিময় সহ নানা কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী MA হালিম। সবশেষ তথ্য জানবো তার কাছ থেকে। হালিম, জাবির ছাত্র সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। দোলা 4টার দিকে কিন্তু এই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার কথা থাকলেও কিন্তু একটু আগে সেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা শুরু হয়েছে। যদি আমি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু যে নির্বাচনের যিনি সদস্য সচিব রয়েছে তিনি এই মুহূর্তে একটু আগে এই ঘোষণাটি শেষ করলো। আমি যদি সরাসরি একটু স্যারের কাছে যাই, স্যার এবার কতজন স্যার এবার প্রার্থী মনোনয়ন পেলেন এবং কতজন নির্বাচনে লড়বেন, ভিপি জিএস ওজিএস সহ মোট কতজন এবার হচ্ছে, যদি আমাদের একটু সরাসরি জানাতেন। 179 জন শিক্ষার্থী জাকসু নির্বাচনের জন্য আজকে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে এবং 25টি পদে তারা নির্বাচন করবেন। তার মধ্যে বিপি পদে 10 জন এবং সাধারণ সম্পাদক পদে 9 জন প্রার্থী প্রতিনিধিত্ব করছেন। একই সাথে যুগ্ম সাধারণ সম্পাদক নারী উল্লিখিত পদে 6 জন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ উল্লিখিত পদে 10 জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন। কতজন প্রত্যাহার করেছেন? সর্বমোট প্রত্যাহার করেছেন 86 জন শিক্ষার্থী, তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তাছাড়া 6 জনের মনোনয়নপত্র, 3 জনের মনোনয়নপত্র ডুপ্লিকেট ছিল, সেটা বাতিল হয়েছে। সব মিলে আমরা 92 জনের টোটাল প্রত্যাহার এবং বাতিল হওয়া সংখ্যাটি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, যেমনটি শুনছিলেন এই সদস্য সচিব তিনি যেমনটি বললেন যে আসলে চূড়ান্ত যে তালিকাটি সেটি তিনি বললেন এখানে 10 জন ভিপি পদে প্রার্থিতা করবেন এবং এখানে 9 জন জিএস পদে, এবং সব মিলিয়ে কিন্তু দোলা যে আমরা বিষয়টিতে কয়েকদিন যাবত জানার চেষ্টা করেছিলাম, ইতিমধ্যে এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ ছাত্র শিবির, ছাত্র দল এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা কিন্তু 3টি প্যানেল ঘোষণা করেছে এবং আজকে সন্ধ্যার দিকে আরো যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই আজকে আরো প্যানেল তারা ঘোষণা, সব মিলিয়ে পর থেকে কিন্তু এখানে যে নির্বাচনী যে গণসংযোগের প্রচারণা সেটি শুরু হবে এবং জাকসুর যে মূল আমেজ সেটি কিন্তু আজকে থেকেই শুরু হবে। দোলা, জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা একটু আগে ঘোষণা করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী MA হালিমের কাছ থেকে। 9 ঘন্টার ব্যবধানে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর F নজরুল ইসলাম। তবে ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। জরুরি বৈঠক শেষে কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন সূচি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন 31 আগস্ট, দাখিল 1 থেকে 4 ও 7 সেপ্টেম্বর, বাছাই করা হবে 8 থেকে 9 সেপ্টেম্বর এবং প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। আপত্তি গ্রহণ 14 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। ওই দিনই ঘোষণা করা হবে ফলাফল। তবে বারবার নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা গেছে।
প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে ১৪গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই প্রস্তুতি নেওয়া হচ্ছে, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এর মধ্যে জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের নকশা ঘোষণা করা হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা। সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে জুলাই সনদ ও পিআর এর মাধ্যমে নির্বাচন দিতে। ঘোষিত নির্বাচনের নীল নকশা পথনকশা নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, গুণগত যদি কোনো পরিবর্তন না হয়, একই ধরনের অ্যাক্টিভিটিসকে যদি আমরা রিপিট করতে চাই, তো তাহলে তো যে আত্মত্যাগ হয়েছে, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা এখানে নিঃশেষ হয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ জিতুক, বাংলাদেশের জনগণ জিতুক। সেই জন্যই পিআর এটাই উত্তম পদ্ধতি এবং পিআর এর মাধ্যমেই এবারকার নতুন বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই দাবি আমরা জোরদার করছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র কুটির শিল্প মেলার উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। নির্বাচনে ঘাবড়াবার কিছু নেই। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের মৌলিক কথাগুলো বলতে পারবে, তাদের জনপ্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে, যারা জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহি থাকবে। খসরু বলেন, এটা একটি সাময়িক সরকার। নির্বাচিত সরকার যখন দেশে আসবে, তখন দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। এটা একটা সাময়িক সরকার, আমার কোনো প্রত্যাশা নাই। আমরা অপেক্ষা করছি একটা নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার যখন দেশে আসবে, তার জন্য আমাদের এই প্রস্তুতি। যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, এই প্রস্তুতি আমরা আগে ভাগে নিচ্ছি, যাতে করে প্রথম দিন থেকে বাংলাদেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে। বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভাও চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা করা হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়। সভায় সড়ক পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরে তা সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ। মতবিনিময় সভা শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত 15 জন ও আহত 5 জনের পরিবারকে 1,08,00,000 টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তারা, জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ বিভাগ, মালিক শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। ক্রমাগত দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে চলা পুরাতন খোয়াই নদী। যে যার মতো করে দখল করে নদী পাড়ে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। এছাড়াও নদীর বিভিন্ন অংশ ভরাট হচ্ছে ময়লা আবর্জনায়। হবিগঞ্জ শহর দিয়ে বয়ে গেছে পুরাতন খোয়াই নদী। প্রবাহমান পানিতে চলাচল করত ছোট বড় নৌযান। পাশাপাশি শহরের পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ নদীটি ছিল সৌন্দর্যের প্রতীক, কিন্তু সেই দৃশ্য এখন আর নেই। নদীর মাছুলিয়া পয়েন্ট থেকে রামপুরা পর্যন্ত একাধিক স্থান ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়ি ও দোকানপাট। নদীর জায়গা দখল করে কোথাও কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন। সেই সঙ্গে কচুরিপানা ও ময়লা আবর্জনার স্তূপে কিছু কিছু এলাকায় নদীটির চিহ্নই মেলে না। ধীরে ধীরে খোয়াই নদী ভরাট হয়ে গেছে
এবং কিছু মানুষ, কিছু সম্প্রদায়ের মানুষ তারা দখল করছে। দখলের পরে খোয়াই নদীর আগে সৌন্দর্য ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। সরকারের নজর না থাকার কারণে দীর্ঘদিন যাবত এটা একের পর এক মানুষ দখল করেছেন, তাই ঘর বাড়ি নির্মাণ করেছেন। এটা আমরা আগে দেখেছি খুব সুন্দর ছিল, কিন্তু গত কয়েক বছর যাবতই এটা এই অবস্থায় আছে। আমরা দেখেছি নদীটি প্রায় 120 ফুট প্রশস্ত ছিল, বর্তমানে কোথাও 20 ফুট, কোথাও 10 ফুট, কোথাও 50 ফুট এরকম অবস্থানে আছে। স্থানীয়রা জানান নদীটি ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টি হলেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এ নিয়ে সভা সমাবেশ ও আন্দোলন করেও মিলছে না সমাধান। এই পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারের আন্দোলন দীর্ঘদিন থেকে করছি এখানকার মানুষকে বাঁচানোর জন্য। যদি পুরাতন খোয়াই নদীর সীমানা যথাযথভাবে চিহ্নিত করে এর অভ্যন্তরে থাকা দখলদারদেরকে ব্যতিক্রমহীনভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা কোনো পরিকল্পনার সুপারিশই মেনে নিব না, যেটা এখানকার দখলদারদেরকে বৈধতা দিবে। নদীটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পুরাতন খোয়াই নদীতে কিছু অবৈধ দখলদার আছে, অলরেডি তাদের উচ্ছেদের জন্য আমরা নথি সৃজন করেছি, সহসায় তাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করব। 2019-এর সেপ্টেম্বরে এই নদীর সীমানা নির্ধারণ ও উভয় পাড়ের অবৈধ স্থাপনা দখল উচ্ছেদ প্রক্রিয়া চালু হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যায়। দীপ্ত বার্তা কক্ষ। যে সাংবিধানিক কাঠামো সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে তা বদল করা না গেলে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। শুক্রবার সকালে দলটির 23তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি এমন মন্তব্য করেন। এ সময় জুনায়েদ সাকি বলেন, 1972 সালে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে সংবিধান প্রণয়ন করা হয়নি, ফলে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর হাত ধরেই দেশে একের পর এক স্বৈরাচারী শাসন এসেছে। যে আকাঙ্ক্ষা ছিল যে এইখানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে, সকল মানুষের, সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেই জায়গায় পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র, এইরকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপরে, নাগরিকদের উপর চড়াও হচ্ছে। জনগণ চায় একটা গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণ চায় একটা অধিকার এবং মর্যাদার ব্যবস্থা, এবং আমরা যে কোনো ধরনের অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়াটা কোনো যুক্তি দিয়েই আমরা সমর্থন করি না। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনার এভারগ্রিন পাবলিক মডেল স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া তাসমিনের মৃত্যু হয়। কয়েকদিন জ্বর থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা গুরুতর হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ওই শিক্ষার্থী। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় তার পরিবার। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে বরগুনা জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 43 জনের মৃত্যু হয়েছে। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, তফসিল পরিবর্তনে রাকসু ভোট নিয়ে শঙ্কা। রোডম্যাপ নিয়ে জামায়াতের অসন্তোষ, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। অস্তিত্ব সংকটে হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী, পাড় জুড়ে দখল আর দূষণ রক্ষায় নেই উদ্যোগ। এই ছিল এখনকার মতো।